হ্যালো ডিয়ার স্টুডেন্ট, সবাইকে স্বাগতম। পরবর্তী ক্লাসে দেখেন আমরা 14 অধ্যায় ক্যালকুলাস 2 সেকেন্ড ইয়ার মেজর এবং নন মেজর 14 অধ্যায় গাউসের ডাইভারজেন্স উপপাদ্য। আমরা গ্রিনের উপপাদ্য শিখেছি, গ্রিনের পরে আজকে শিখব গাউসের ডাইভারজেন্স উপপাদ্য। ঠিক আছে, জার্মান গণিতবিদ গাউস ইনি একটি উপপাদ্য প্রমাণ করেছেন, সেটি হলো দেখেন যে ভি আয়তনের আবদ্ধ তল হচ্ছে এস। গ্রিনের উপপাদ্য ছিল কি, যে তল আর লাইন, আর এখন হচ্ছে আয়তন আর তল। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছি যে গাউসের ডাইভারজেন্স উপপাদ্যটা মূলত একটা আয়তন ইন্টিগ্রেশন এবং একটা সারফেস ইন্টিগ্রেশনের ভিতর সম্পর্ক তৈরি করে। ঠিক আছে, তাহলে রিলেশনটা কি, যে ভলিউম ইন্টিগ্রাল আর আছে সারফেস ইন্টিগ্রাল, এদের ভিতর রিলেশনটাই হচ্ছে গাউসের ডাইভারজেন্স উপপাদ্য। ওকে, আচ্ছা তাহলে দেখেন ভি আয়তনের আবদ্ধ তল যদি এইচ হয় এবং এ হচ্ছে অবিচ্ছিন্ন অন্তরীকরণ যোগ্য অবস্থানের ভেক্টর ফাংশন যদি হয়, তাহলে গাউসের উপপাদ্য হচ্ছে দেখেন এটা ভি, ভি মানে কি ভলিউম ইন্টিগ্রাল। ওকে, ভলিউম ইন্টিগ্রাল হচ্ছে ডেল ডট এ, ওই যে ফাংশনটা আমরা নিচ্ছি তার সঙ্গে যদি ডেল এর ডট গুণ করে হয়, তাই না? তাহলে এই ডাইভারজেন্স করলে কত হবে? ডাইভারজেন্স কেন বলা হয়? কারণ ডাইভারজেন্স মানে কি, এ এর ডাইভারজেন্স, ডাইভারজেন্স এ মানে হচ্ছে ডেল ডট এ, তাই হচ্ছে কি এটা ডেল ডট এ মানে কি ডাইভারজেন্স না? আচ্ছা, তাই হচ্ছে যে ডাইভারজেন্স উপপাদ্য, গাউসের ডাইভারজেন্স উপপাদ্য বলা হয়। এইটা সমান কত হবে? এইখানে ছিল ভলিউম, এখানে কনভার্ট হয়ে কিসে হয়েছে? সারফেস ইন্টিগ্রাল। ওকে, তল বরাবর ইন্টিগ্রেশন। তাহলে একটা আয়তন ইন্টিগ্রেশন আর একটা তল ইন্টিগ্রেশন, এদের ভিতর রিলেশনটাই হচ্ছে গাউসের উপপাদ্য। তলের ইন্টিগ্রেশন হচ্ছে এস এ ডট এন ডিএস। ঠিক আছে, আবার এইটাকেই, এই তলটা মূলত ক্লোজ, ঠিক আছে, মানে কি আবদ্ধ তল, তাই হচ্ছে এখানে এটাকে এই এনটা না দিয়ে এই যদি এসটাকে ভেক্টর লিখি তাহলে একটু কেমন লেখা যাবে? এস ক্লোজড সারফেস ইন্টিগ্রেশন এ ডট ডিএস। ঠিক আছে, তখন কিন্তু এন থাকবে না, তখন কি হবে? এসটা ভেক্টর দিতে হবে, ওই এস এ ভেক্টর দিতে হবে। ঠিক আছে, আচ্ছা তাই এটাকে জাস্ট এরকম আকারে লেখা যায়। তা আমরা এইটা আর এইটা প্রমাণ করব, যে এইটা সমান এইটা দেখাবো। ক্লিয়ার? তাহলে আমরা দেখাবো যে গাউসের উপপাদ্যের কনসেপ্টটা ক্লিয়ার কিনা। এটা হচ্ছে একটা আয়তন ইন্টিগ্রেশন আর একটা তল ইন্টিগ্রেশন করলে এই দুটো জিনিস কি হবে? সমান হবে। কিসের? ডাইভারজেন্সের সমান হবে। এই যে ডাইভারজেন্সের ইন্টিগ্রেশন করতেছি, ঠিক আছে, এইটা সমান হচ্ছে এইটা হবে, এটা আমরা দেখাবো। এখন দেখেন আমরা যে এই যে এ ভেক্টরটা জানি, তাই না? এ ভেক্টরটা আমরা এ ভেক্টরটা বলেছে কি অবস্থানের ভেক্টর ফাংশন। তাহলে কেমন হবে? অবস্থানের ভেক্টর ফাংশন হলে a1, যেখানে a1 এক্স ওয়াই জেড এর ফাংশন হতে পারে, a1i প্লাস a2 ও এক্স ওয়াই জেড এর ফাংশন হতে পারে j প্লাস a3, এটাও এক্স ওয়াই জেড এর ফাংশন হতে পারে k। তাহলে এ ভেক্টরটা হচ্ছে এরকম। এখন এর যদি আমি ডাইভারজেন্স করি, তাই না, ডেল ডট এ, ডাইভারজেন্স এ মানে কি? ডাইভারজেন্স এ মানে ডেল ডট এ, ডাইভারজেন্স এ মিন্স হচ্ছে ডেল ডট। এখন ডেল ডট করলে কত হবে বলেন তো? আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড, এটার সঙ্গে এই এটাই থাকবে, এই এটাই এখানে যা আছে তাই। তাহলে আই ডট আই করলে কত হবে? আই ডট আই এর মান 1, কত হবে? এটা এর উপর অপারেট করবে, এর উপর অপারেট করবে, তাই না? এখানে আছে এই এ ভেক্টর, এর উপর অপারেট করা মানে এক্স দিয়ে a1 কে, তাহলে a1 ডেল এক্স প্লাস পরেরটা কত হবে? ওয়াই দিয়ে a2 ডেল ওয়াই প্লাস পরেরটা কত হবে? a3 ডেল জেড। এইটা হবে কিনা? এই যে ডাইভারজেন্স ডেল ডট এর মান হচ্ছে এইটা। তাহলে এই জায়গাটায় দেখেন অল্প একটু আমি বর্ণনাটা দেখাচ্ছি জাস্ট। এই জায়গাটায় a1 ডেল এক্স, a2 ডেল ওয়াই, a3 ডেল জেড, তাই না? এটা আর এখানে ডিভি, ডিভি মানে কত? ডিএক্স ডিওয়াই ডিজেড। এইটা সমান এইটা প্রমাণ করব আমরা, এইটা সমান এইটা, এইটা মানেই হচ্ছে এইটা, ঠিক কিনা? এখন দেখেন এই ইন্টিগ্রেশনটা আসলে আলাদা আলাদা করা যায় কিনা, এইটার সঙ্গে এইটার সঙ্গে সিমিলারলি এইটার সঙ্গে। দ্যাট মিন্স কেমন লেখা যায়? ইন্টিগ্রেশন a1 x
এই ডিভি, ডিভি মানেই হচ্ছে এই ডিএক্স ডিওয়াই ডিজেড প্লাস একইভাবে ইন্টিগ্রেশন ভি, এখানে ডেল এ টু ডেল ওয়াই ডিএক্স ডিওয়াই ডিজেড প্লাস একইভাবে এইটার ইন্টিগ্রেশন আলাদা করলে ভি কত হবে ডেল এ থ্রি ডেল জেড ডি, এখানে আগে ওয়াই হবে যেহেতু এখানে ওয়াই লিখেছি, ঠিক আছে, এখানে একটু ওয়াই লেখাই ঠিক আছে, এখানে তাহলে ডেল জেড ডি ওয়াই ডিএক্স, এইটা এই তিনটার ইন্টিগ্রেশন সমান হবে এ ডট এন ডিএস। এন এর পরিচয় এখানে বলা আছে, এনটা কি, এন হলো তল এস এ অঙ্কিত বহিস্থ নরমাল, নরমাল মানে হচ্ছে অবিলম্ব ভেক্টর, ওকে, কোন নির্দিষ্ট একটা বিন্দুতে লম্ব আঁকলে তাকে বলা হবে অবিলম্ব, দ্যাট মিন্স অবিলম্ব ভেক্টর হচ্ছে এন, এবং এর আকারটা কেমন হবে, এইটার দিক হবে বাইরের দিকে বহিস্থ দিকে, ক্লিয়ার। আচ্ছা তাহলে এখন দেখেন এই তিনটা ইন্টিগ্রেশন আমরা দেখাবো, এইটা এইটা এইটা, এই তিনটা ইন্টিগ্রেশন সমান এইটা আমরা প্রমাণ করব। তাহলে আমরা ধাপে ধাপে করব, আগে এইটা করব, তারপরে এইটা, তারপরে এইটা, এই তিনটা ইন্টিগ্রেশন করে আমাদের প্রমাণ করতে হবে এইটা, ঠিক আছে। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে আমাদের মনে রাখতে হবে যে এই উপপাদ্যের বর্ণনাটা মনে রাখার জন্য কি করবেন, যে ডাইভারজেন্স মানে কি ডেল ডটে, এইটার আয়তন ইন্টিগ্রেশন মানে ভলিউম ইন্টিগ্রেশন সমান হচ্ছে কি সারফেস ইন্টিগ্রেশন, সারফেস ইন্টিগ্রেশন কি হবে, ওই এ থাকবে তার সাথে একটা একক ভেক্টর হবে এন, সেই একক ভেক্টরটা কি নরমাল অবিলম্ব ভেক্টর, বহিস্থ দিকে নরমাল অবিলম্ব ভেক্টর এন, ক্লিয়ার। তাহলে এই হচ্ছে উপপাদ্যের বর্ণনা এবং বেসিক কনসেপ্টটা আমরা প্রমাণ করব কিভাবে, এইটা দিয়ে এইটা দিয়ে এইটা দিয়ে প্রমাণ করব। এখন আমাদের এই যে যে ইটা আছে থিওরামটা, এটা আমরা এখন চিত্রের সাহায্যে বর্ণনা করব, বর্ণনা করে প্রমাণ করব, ওকে। চিত্রটা কিভাবে আঁকবো দেখি, মনে করেন এটা 3 ডাইমেনশন, ঠিক আছে, এক্স ওয়াই জেড, এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টরটা কাজ করে আমরা জানি তার নাম আই, ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টর কাজ করে জেড, জেড বরাবর আমরা জানি কে, তাই না। এখন এই গাউসের উপপাদ্য আমরা মূলত শূন্যে কোনো আবদ্ধ তলের ক্ষেত্রে আমরা দেখাবো, ঠিক আছে, শূন্যে আবদ্ধ তল দ্বারা সীমাবদ্ধ যে আয়তন হবে সেটাকে ইন্টিগ্রেশন করব আমরা, ভলিউম ইন্টিগ্রেশন। তা শূন্য মানে কি 3 ডাইমেনশন, ঠিক আছে। আচ্ছা এখন 3 ডাইমেনশনে এই জায়গায় আবদ্ধ একটা তল, আমরা এটা একটা আবদ্ধ তল, এই তলের নাম দিচ্ছি এস, তলের নামটা কি এস, এসটাকে আমি একটু এই পাশে লিখি, একটা আবদ্ধ তল দ্বারা সীমাবদ্ধ আয়তন, এই আয়তনটা কি ভি আয়তন, ঠিক আছে। এখন এই তলটাকে আমরা এই জেড অক্ষ বরাবর কাটবো, এরকম এরকম কাটবো, কাটলে সেটা দেখতে কেমন হবে দেখেন, এরকম হবে, ঠিক কিনা। তাহলে মনে করেন একটা আলু, আলুকে এরকম ছেদন করেছেন, জেড অক্ষ বরাবর এরকম ছেদন করেছেন, ঠিক আছে, এরকম ছেদন করলে তাইলে কেমন হবে, দুইটা পার্ট হবে, উপরের একটা পার্ট নিচে একটা পার্ট, এই উপরের পার্টটার নাম দিই আমরা S2 আর নিচের পার্টটার নাম দেব S1, ঠিক আছে। এখন এইটা আলটিমেটলি দেখতে কেমন একটা গোলক, মনে করেন গোলকের সমীকরণ এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার ইকুয়াল টু মনে করেন আর স্কয়ার, এখন কোন অক্ষ বরাবর কেটেছি জেড অক্ষ বরাবর, তাহলে জেড কে আমরা একটু ফ্রি করি এখান থেকে, কারণ কি জেড এর দুইটা পার্ট, দেখেন জেড কে যদি ফ্রি করি, জেড এর মান ফ্রি করি তাহলে প্লাস মাইনাস রুট ওভার আর স্কয়ার মাইনাস এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, তাই তো। তাহলে একটা জিনিস দেখেন এই জেড এর মানটা একটা প্লাস আসছে একটা মাইনাস আসছে, এখানে আমরা জানি এটা গোলকের সমীকরণ, তাহলে জেড কে ফ্রি করলে এটা কিসের সমীকরণ হবে, অর্ধগোলক, তাহলে জেড এর অর্ধেক প্লাস উপরের টুকু, জেড এর উপরে মাইনাস প্লাস আর নিচের দিকে কি থাকে আমরা জানি মাইনাস, তাহলে গোলকের এই উপরেরটা হচ্ছে রুট ওভার প্লাস দিয়ে আর নিচের পার্ট হচ্ছে রুট ওভার মাইনাস দিয়ে, ঠিক কিনা, অর্ধগোলক। তাহলে দেখেন
এই যে অর্ধগোলক হচ্ছে এই অর্ধগোলক কোন চলকের ফাংশন হচ্ছে? এক্স এবং ওয়াই চলকের, এক্স এবং ওয়াই চলকের। তাহলে উপরের জেডটা, এই যে এস যে তলটা উপরের পার্টটা, এই জেডটা আলটিমেটলি, এই জেডটাকে আমরা কি লিখতে পারি? এফ টু এস অন এর এস টু দিয়েছি যেহেতু এস টু এক্স ওয়াই লিখতে পারি কিনা? এক্স ওয়াই এর ফাংশন, এস টু তে জেডটা এক্স ওয়াই এর ফাংশন। ক্লিয়ার? তেমনি মাইনাস দিয়ে নিচেরটাও কিন্তু একইভাবে এক্স ওয়াই এর ফাংশন আছে, মাইনাস যেটা এক্স ওয়াই এর ফাংশন। তাহলে এখানে আমরা জেড ইকুয়াল টু এফ ওয়ান এক্স ওয়াই এর ফাংশন বিবেচনা করতে পারি। জেড কে দুই পার্টে ভাগ করেছি। ক্লিয়ার? আচ্ছা, এখন যেটা করতে হবে আমাদের সেটা হলো যে এই যে আলুটা আছে এখানে বিবেচনা করেন, আলু আছে একটা। এখন এই আলুর একটা লম্ব বিক্ষেপ নিতে হবে, ঠিক আছে? লম্ব বিক্ষেপটা কি? মনে করেন আমি এখানে দাঁড়িয়ে আছি, আগের ক্লাসে আমি হয়তোবা বলেছিলাম আমার এই মাথা লম্ব বরাবর যদি এই বরাবর লাইট মারেন, আমার একটা ছবি যে ঠিক লম্ব বরাবর যে কি এই বোর্ডের উপর যে পড়বে না, এই প্লেনে পড়বে না, ঠিক কিনা? এটাই হচ্ছে প্রজেকশন, মানে লম্ব বিক্ষেপ। ঠিক আছে, এটা হচ্ছে প্রজেকশন। তাহলে এই যে জেড এর উপর, এই যে জেড বরাবর প্রজেকশনটা এখন নেব জেড বরাবর, মানে এই উপর থেকে লাইট মারবো, উপর থেকে লাইট মারবো এই আলোর উপর, মানে এই আলোর ঠিক একটা ছবি এই এক্স আর ওয়াই তলে এসে পড়বে কিনা। তাহলে কেমন হবে দেখেন, এই এক্স ওয়াই তলে এসে আলোর একটা ছবি পড়বে, ঠিক কিনা? তাহলে এক্স ওয়াই তলে এই তলটার নাম দিচ্ছি আমরা মনে করেন আর, রিজিয়ন আর, আর তলে। ঠিক আছে, এটা কি তল? এক্স ওয়াই তলে। তাহলে এইটা কিন্তু থ্রি ডাইমেনশন, যে আবদ্ধ আয়তন নিয়েছি এস, এটা কিন্তু থ্রি ডাইমেনশন, মোস্ট ইম্পর্টেন্ট। আর যে প্রজেকশন এসে এই এক্স ওয়াই তলে পড়েছে, দুই তলে তো তিন মাত্রা হতে পারে না, থ্রি ডাইমেনশন হতে পারে না, তাহলে এটা হচ্ছে দ্বিমাত্রিক, এটা হচ্ছে ছায়া দ্বিমাত্রিক। ক্লিয়ার? বুঝছি কিনা? ওকে, এখন একটা জিনিস আমাদের ধরে নিতে হবে, এখানে একটা জিনিস, চিত্রটা প্রায় কমপ্লিট হয়েছে। এখানে এই যে মনে করেন এই আলুর উপরের পৃষ্ঠে, ঠিক আছে, ক্ষুদ্র একটা কি ধরবো? ক্ষুদ্র একটা ডিএক্স ডিওয়াই, ডিএক্স ডিওয়াই। এই যে এটা হচ্ছে কোন বরাবর? ওয়াই বরাবর, তাহলে এটা হচ্ছে ডিওয়াই, আর এক্স বরাবর হচ্ছে এক্স এর সমান্তরাল এইটা, এটাকে হচ্ছে ডিএক্স ডিওয়াই একটা এলাকা ধরবো আমরা, পৃষ্ঠ। ঠিক আছে, এই ক্ষেত্রটা ধরবো। এই ক্ষেত্র ধরলে এরও প্রজেকশন যদি আমরা নিচের দিকে টেনে নিয়ে যাই তাহলে কেমন হবে? এরকম হবে, এই তলে এসেও এখানে এরকম পড়বে, ঠিক কিনা? ওকে, আচ্ছা, তাহলে এই যে আলুটার উপরের পৃষ্ঠে আমরা যে এইটা নিয়েছি, এই যে এই তলটা, ঠিক এই আলুর নিচের পৃষ্ঠেও তো এরকম একটা তল কি থাকবে, থাকবে কিনা? থাকবে। এটাকে আমরা এভাবে বিবেচনা করলাম। ওকে, তাহলে এই যে উপরের পৃষ্ঠে ডিএক্স ডিওয়াই একটা ক্ষুদ্র সামান্তরিক আকারে ক্ষেত্রফল নিয়েছে। ওকে, আচ্ছা, ওইটারই প্রতিচ্ছবি নিচে আছে একটা, এখানেও একটা বিবেচনা করেছি আমরা। ঠিক আছে, আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো যে এই বরাবর কোন ভেক্টর ছিল? কে ভেক্টর, ঠিক কিনা? আর এখানে এই তল এস তলের উপর অঙ্কিত বলিছে বহিস্থ নরমাল কত একটা এন আছে, সেই তলটা বহিস্থ তলটা হচ্ছে কত? এন। তা এই জায়গায় F2 লেখার কারণে এই ভেক্টরটাকে নরমাল ভেক্টরটাকে N2 ভেক্টর দিলাম। কেন? কারণ এই এন এর ঠিক অপোজিট দিকে এই স্পর্শক বরাবরও, মানে সরি, এই তলে এখানেও একটা এস এর বহিস্থ দিকে আর একটা নরমাল ভেক্টর আছে, এইখানেও একটা নরমাল ভেক্টর আছে। এইটাকে আমরা, যেহেতু এটা কোন তল? এস অন্তল, তাই এর নাম দিচ্ছি N1। ক্লিয়ার? এটা হচ্ছে অবিলম্ব ভেক্টর, একটা এই বরাবর কাজ করতেছে আর একটা নিচের তলে, মানে দুটোই পৃষ্ঠে, তাই একটা S2 তে একটা S1 এ। ক্লিয়ার? আচ্ছা, এখন আর একটা জিনিস আছে, কে এই দিকে পজিটিভ, কে এর উপর দিকে
পজিটিভ। আচ্ছা, কে এর নিচের দিক কি? এই যে এখানে যে কেটা নিচের দিকে আছে, নিচের দিকে এই যে কে, নিচের দিকে এই কেটা কেমন হবে? মাইনাস হবে। আচ্ছা, তাহলে মাইনাসের কাজটা আমরা পরে দেখাবো। এখন দেখেন এই নরমাল N2 আর কে, এদের ভিতরে একটা কোণ বিবেচনা করব গামা 2। কত ধরবো? গামা 2। আমি একটু লালটা দিয়ে লিখি, সব একই রকম হয়ে যাচ্ছে। এখানে কত লিখবো? এই মধ্যবর্তী কোণটাকে আমরা ধরবো কত? গামা 2। ওকে, ঠিক একইভাবে নিচের দিকে যে কোণটা আসবে ওইটাকে গামা 1 ধরবো। ক্লিয়ার? কে এর সঙ্গে যে কোণ তৈরি করে সেটা গামা 1। এই হচ্ছে চিত্রের বর্ণনা। ঠিক আছে, এখন এই বর্ণনাটা আমরা যা বলেছি ঠিক তাই আপনারা লিখবেন। কি লিখবেন? দেখেন, এস দ্বারা আবদ্ধ তলের আয়তন হচ্ছে ভি। ঠিক আছে, বা ভি আয়তনকে এস দ্বারা সীমাবদ্ধ করা আছে, একই কথা। আপনারা বুঝে বুঝে লিখবেন। এখন এইটাকে আমরা জেড অক্ষ বরাবর কোন তলে প্রজেকশন নিচ্ছি? এক্স ওয়াই তলে প্রজেকশন নিচ্ছি। এটা যেমন এক্স ওয়াই তলে প্রজেকশন নিচ্ছি, ঠিক ওয়াই জেড তলে প্রজেকশন নিতে হবে তখন কোন বরাবর? এটা হচ্ছে এক্স বরাবর। এক্স বরাবর এইভাবে লাইট মারতে হবে। তাহলে এই তলে নিয়েছি এইভাবে, এক্স বরাবর নিলে এটা এইভাবে লাইট মারবো, তাহলে সেটা ওয়াই জেড তলে থাকবে। এইবার যদি ওয়াই বরাবর লাইট মারি তাহলে এটা ছিল হচ্ছে এক্স, তাহলে এটা এক্স আর জেড তলে যে এর এই যে এই তলটায় এসে ওই আলোটার প্রতিচ্ছবি পড়বে। ক্লিয়ার? তাহলে এই তিনটা তল বরাবরই আমাদের প্রজেকশন নেওয়া লাগবে। ঠিক আছে, এই প্রজেকশনের একটা ফর্মুলা আছে। আমরা কোনটুকুর প্রজেকশন দেখাবো? মূলত এই যে ডিএক্স ডিওয়াই। ইন্টিগ্রেশন করতে গেলে আমরা কি দেখাবো? ইন্টিগ্রেশন করতে গেলে কি লিখি? ক্ষুদ্র একটা ইন্টিগ্রেশন আমরা লিমিট নিয়ে করি, তাই না? মনে করেন এই যে এই দৈর্ঘ্য আমরা বের করব, এখানে মনে করেন এ, এটা মনে করেন বি। ইন্টিগ্রেশনের মাধ্যমে বের করতে গেলে কি লিখি? এটা ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএস, ডিএস কে এ থেকে বি এর ভিতর ইন্টিগ্রেশন করলে, তেমনি এইটার ইন্টিগ্রেশন করতে গেলে ভিতর এই তলের উপর ক্ষুদ্র একটা ক্ষেত্রফল ডিএক্স ডিওয়াই নিয়েছি। এবার এই এস বরাবর টোটাল ইন্টিগ্রেশন করলে কত হবে সেটা আমরা দেখাতে পারবো। ক্লিয়ার? সেই সারফেসটা আমরা বের করব, ভলিউমের সাথে ওর একটা সম্পর্ক হবে, সেটা আমরা করব। ওকে, আচ্ছা, তাহলে দেখেন কি বলেছি, যে এই যে প্রজেকশন আমরা কোন তলে নিয়েছি? এক্স ওয়াই তলে জেড বরাবর নিয়েছি, তেমনি বাকিগুলো নেওয়া লাগবে, ওয়াই বরাবর নেওয়া লাগবে, এক্স বরাবর নেওয়া লাগবে, কিন্তু আমরা একটা দেখাবো, বাকিগুলো অনুরূপে হবে। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, আরেকটি ফর্মুলা দেখতে হবে, সেটা দেখলে আমরা উপপাদ্যের বর্ণনায় চলে যেতে পারবো। সেটাকে বলা হচ্ছে প্রজেকশন ল। প্রজেকশন ল, ঠিক আছে? লম্ব বিক্ষেপের সূত্র। লম্ব বিক্ষেপের সূত্রটা হচ্ছে এই যে ডিএক্স ডিওয়াই নিয়েছি, এইটা হচ্ছে আপনাদের স্পাইজেলের বইয়ে আছে। আপনারা অনার্সে পড়েন স্পাইজেলের বইয়ে, এই যে দেখেন ভেক্টর অ্যানালাইসিস, সেকেন্ড এডিশন ছিল আমার কাছে। এটা হচ্ছে দেখেন এই যে স্পাইজেল, পিএইচডি সাইমুল লিপসুড, তারপরে হচ্ছে ডেনিস স্পেলম্যান, এই যে বইগুলো আছে। ঠিক আছে, এই বই, এই লেখকের নামে এই বইটা নাম কি? স্পাইজেলের বই। মানে প্রথম যে ব্যক্তি আছে এখানে মরিয়ার স্পাইজেল, এই জন্য স্পাইজেলের বই বলি। এই বইটাই এই প্রজেকশনের সূত্রটা দেওয়া আছে। ঠিক আছে, আরেকটি বই আছে, সম্ভবত এটা ইন্ডিয়ান একটা লেখকের বই, মুখার্জি, দাস এবং মুখার্জির বইটা। ঠিক আছে, ওইটাই আছে। যা হোক, আমি ওইটা বলতে চাচ্ছি না। এই উপপাদ্যের বর্ণনা ছোট্ট একটা উপপাদ্য, সেটা হচ্ছে এই ডিএক্স ডিওয়াই, এইটাকে এই যে এন আর কে নিয়েছি, ঠিক আছে, এন ডট কে, এইটা সমান হচ্ছে এই ডিএস হবে। এই ডিএস হবে কি? ডিএসটা হবে ক্ষুদ্র যে এই জায়গায় ডিএসটা বিবেচনা করতেছি, উপরের এই যে তল, এই ডিএক্স আর ডিএস এর ভিতর সম্পর্কটা কি? ডিএস সমান হচ্ছে ডিএক্স ডিভাইডেড বাই ডিওয়াই ডিভাইডেড বাই কে ডট এন। এটা হচ্ছে এক্স ওয়াই তলে। এক্স ওয়াই তলে আমরা কোনটা নিয়ে কাজ করব? কে দিয়ে ডট গুণ করব। ঠিক আছে, যদি ওয়াই জেড তলে কাজ করি, ওয়াই জেড তলে কাজ করলে কত হবে? এন থাকবে, ওয়াই জেড তলে এন থাকবে, আর এখানে কি থাকবে? ওয়াই জেড এ দেখেন ওয়াই জেড, তার মানে কোন বরাবর? আই। ঠিক আছে, এখানে আসবে আই, আর জেড এক্স এ আসবে কত? জে।
এখানে জাস্ট জে আসবে ডিএস। তাহলে তিনটা প্লেনে তিনটা প্রজেকশন ল আমরা অ্যাপ্লাই করব। এইটুকু মাথায় রাখলে আপনি এই উপপাদ্যটা এবার করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এখন ডিয়ার স্টুডেন্ট আরেকটি কথা একটু বলি, যে এখানে ভলিউম ইন্টিগ্রাল আছে, কেন আমরা টু ডাইমেনশনে আবার নিচ্ছি? কারণ এই ভলিউম ইন্টিগ্রেশনটাকে টু ডাইমেনশনে কনভার্ট করেছি আমরা। দেখেন এই ভলিউম ইন্টিগ্রেশন আয়তন তিনটাকে দুইটাই কনভার্ট করেছি, সেটা এই 3 ডাইমেনশন আর এটা হচ্ছে 2 ডাইমেনশন এক্স ওয়াই প্লেনের উপর। এই কারণে এই প্রজেকশন নিয়ে আমরা এটা প্রমাণ করি। ক্লিয়ার? আচ্ছা, এখন আরেকটি জিনিস আছে, সেটা হলো যে এই যে ইন্টিগ্রেশনটা এরকমও থাকতে পারে, একটা ইন্টিগ্রেশন দিয়ে ভি দেয়া থাকতে পারে, এটা দিয়ে কি বোঝায়? ভলিউম ইন্টিগ্রেশন। ঠিক আছে? আর এটা এস বা আর যদি দেওয়া থাকে তাহলে বোঝানো হয় যে তল বরাবর ইন্টিগ্রেশন দ্বিভিত্তি। ক্লিয়ার? আচ্ছা, এরকমও থাকতে পারে উপপাদ্যটা। যাই হোক, এখন হচ্ছে আমরা প্রমাণে আসব। তাহলে যে বর্ণনাটুকু আমরা এখানে করেছি এই বর্ণনাটুকুই আপনারা লিখবেন। তাহলে আমরা যে প্রজেকশনটা নিচ্ছি, এস তলটিকে, এই যে এস দ্বারা আবদ্ধ তলকে আমরা কোন এক্স ওয়াই তলে এর প্রজেকশন নিচ্ছি, এই প্রজেকশনটা দিয়ে আমি লেখা শুরু করতেছি। আর চিত্রটা প্রথম থেকে যেভাবে এঁকেছি এই বর্ণনাটুকুই, এই যে কথাবার্তা যা আছে এই বর্ণনাটুকুই উপপাদ্যের শুরুতে আছে, আপনারা এই বাংলাটুকু নিজেদের ভাষায় লিখে নেবেন। ওকে, তাহলে আমরা এবার প্রমাণে চলে আসি। এখন দেখেন, ধরি এস এর লম্ব অভিক্ষেপ এক্স ওয়াই তলে আর। এখন উপপাদ্যটা আপনারা উপপাদ্যের বর্ণনাটা লিখবেন, এই উপরে যেটা আছে এটা মেমোরাইজ করতে হবে। আর তারপরে চিত্র আঁকাবেন, আঁকানোর পরে আপনারা একটু বাংলা লিখবেন। এখানে যেভাবে বাংলাটা মানে আমি বর্ণনাটা দিয়েছি ওই বাংলা কথাগুলো আপনারা নিজেদের ভাষায় লিখবেন। এস দ্বারা আবদ্ধ আয়তন হচ্ছে ভি, এস কে দুইটি তল, ঊর্ধ্বতল S2 এবং নিম্নতল S1 বিভক্ত করি, যেন জেড সমান এইটা এবং জেড সমান এটা হয়, F1 F2 হয়। ঠিক আছে? আচ্ছা, আর একটু লিখবেন এরপরে, যে এখন আমরা এই যে এস এর লম্ব অভিক্ষেপ এক্স ওয়াই তলে আর, ব্যাস এটুক লিখলেই হবে। এরপরের থেকে আমরা এখন দিয়ে প্রমাণ করব। আমি একটু আগেই দেখেছিলাম যে ডেল ডট এ এইটা আসলে কেমন হবে? A1 ডেল এক্স প্লাস A2 ডেল ওয়াই A3 ডেল জেড, তাই না? এখন এইটার ইন্টিগ্রেশন আছে ডিভি, তাহলে এখানেও ইন্টিগ্রেশন 3টি থাকবে আর এখানে ডিভি থাকবে। তাহলে আমরা আলাদা করে কোনটা দেখাবো? এই A1 ডিভি এইটাকে দেখাবো আগে। ঠিক আছে? আচ্ছা, তারপরে A2 কে দেখাবো, তারপরে A3 কে দেখাবো। এখন এর যে কোনো একটিকে নিব, নেওয়ার পরে আমরা বাকিগুলো অনুরূপে দেখাবো। এখন দেখেন, আমরা প্রজেকশনটা কোন বরাবর নিয়েছি? জেড বরাবর। তাহলে জেড বরাবর কোনটা? A3। তাহলে আমরা এইটা করব আর বাকি দুইটা অনুরূপে দেখাবো, যেহেতু চিত্রটা আমরা একটা নিয়েছি। ওকে, এরকম প্রত্যেকটা তলের ক্ষেত্রেই দেখাতে হবে। ক্লিয়ার? প্রজেকশন নিয়ে তাহলে আমরা লিখবো এখন ইন্টিগ্রেশন ডেল A3 ডেল জেড, এখানে ডেল জেড নিয়েছি, তাহলে ডিজেড ডিওয়াই ডিএক্স সমান এখানে। তাহলে দেখেন এই যে এস এইটুকু, এখানে আমরা দুইটা ইন্টিগ্রেশন রাখবো, আগে এই একটার ইন্টিগ্রেশন করব। এখন জেড কে এই জেড এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে জেড কে কয়টা তলে ভাগ করেছি? F1 থেকে F2। তাহলে আমরা এখানে লিমিট নেব F1 থেকে F2। ঠিক আছে? আর ওই এক্স ওয়াই আমি আর লিখছি না। F1 থেকে F2 ডেল A3 ডেল জেড ডিজেড, আর থাকবে ডিওয়াই ডিএক্স। বলেন বুঝছি কিনা? ওকে, আমরা এই যে এসটাকে না দিয়ে এখানে রিজিয়ন আর ও দিতে পারি। ঠিক আছে? একবার এস দেবো না, রিজিয়ন আর, রিজিয়নে আমরা দেখাই। এখন দেখেন এইটার ইন্টিগ্রেশন করলে আর থাকবে ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন পাশাপাশি আছে, থাকে কত? A3 মূলত কার ফাংশন? এক্স ওয়াই জেড এর ফাংশন। এখন লিমিট হবে কত? F1 থেকে F2, আর হবে ডিওয়াই ডিএক্স। ঠিক কিনা? ওকে, আচ্ছা, এখন দেখেন এই যে কোথায় বসবে?
এই F2 আর F1 কার জায়গায় বসবে? জেড এর জায়গায়। তাহলে আমরা একটু লিখি রিজিয়ন ওভার আর A3 এক্স ওয়াই F2 মাইনাস আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট A3 এক্স ওয়াই F1 এবার হচ্ছে dy dx। এবার ইন্টিগ্রেশনটা আলাদা আলাদা করে দেয়। তাহলে আর A3 xy F2 dy dx মাইনাস ইন্টিগ্রেশন আর A3 xyz F1 dy dx। কি করেছি দেখেন, জাস্ট আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট কার জায়গায় বসবে? জেড এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করেছি, তাহলে জেড এর জায়গায় বসিয়েছি। এই এবার ইন্টিগ্রেশনটা আলাদা আলাদা করে লিখেছি। ওকে, এখন এইটাকে আমরা একটা সমীকরণ দিই, সমীকরণ 1। এবার লিখব আমরা জানি S2 তলে N2 নরমাল হলে, এখন দেখেন S2 তলে N2 নরমাল হলে, S2 তলে, S2 হচ্ছে উপরের তলে, N2 নরমাল, এই যে N2 নরমাল হলে, তাহলে আমরা একটু আগে আমি যে প্রজেকশন ল দেখেছিলাম লাস্টের দিকে, ওইটা কেমন হবে? dx dy সমান, এটা কোন তলে দেখতেছি? S2 তলে। এইটা বইয়ের সঙ্গে মিল রেখে একটু করি। cos এই মধ্যবর্তী কোণের কি আসবে? কোসাইন আসবে, আর হচ্ছে ds2 আসবে। ঠিক আছে, কোন তলে আমরা করেছি এটা? S2 হচ্ছে ds2, এই যে এই ক্ষুদ্র যে তলটা নিয়েছি এটা হচ্ছে ds2। ক্লিয়ার? তাহলে মধ্যবর্তী কোণ আর হচ্ছে ds2 আসবে, dx dy। এইটা সমান এখন cos থিটা, এই cos থিটা সমান দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ, একটা হচ্ছে k আর একটা হচ্ছে n2। তাহলে এদের মধ্যবর্তী কোণ গামা2 হলে, তাহলে cos গামা2 cos থিটা সমান কি হবে? এদের ডট গুণ ডিভাইডেড বাই আছে এর মান, তা n এর মান 1, k এর মান 1, মান দিয়ে ভাগ করা না করা সমান। তাহলে cos গামা2 এর মান কত লিখতে পারি আমরা এখানে? cos গামা2 এর মান k ডট n2 ds2। বলেন বুঝছি কিনা? ডট গুণের ফর্মুলা। এখানে আপনি চাইলে এই থিটার মানটা স্কিপ করে আপনার প্রজেকশন ল আমি যেটা দেখিয়েছিলাম যে ds সমান dx dy সমান হচ্ছে k ডট n2, এটাও লিখতে পারেন, k ডট n2 ঊর্ধ্বতলে, k ডট n2 এটাও লিখতে পারেন। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে xy তলে কত আসবে? k দিয়ে ডট গুণ xy তলে, কারণ কোন বরাবর নিচ্ছি প্রজেকশন? k বরাবর xy তলে। এখন যদি y বরাবর নেব, তাহলে এইটাই কত দিয়ে ভাগ করতে হবে না, ওখানে j ডট n2 হবে। ক্লিয়ার? আর এইটা আসবে কত? i ডট n2, n1 n2 আসবে। ঠিক আছে, প্রত্যেকটা তলে এইভাবে আসবে। যাই হোক, আপনারা বইয়ের মতো এইভাবে একটু লিখি। এই লাইনটাই হচ্ছে এই উপপাদ্যটাই একটু ঝামেলা, এটা মনে রাখবেন আপনারা। তাহলে s অন্তলে নরমাল n1 হলে, তাহলে এই ক্ষেত্রে dx dy এটা হবে কত? cos। এইটাই যেমন গামা2 হয়েছিল, এই ক্ষেত্রে এখানে যে কোণ আছে এটা গামা1, আর এটা তল আসবে কোন তল? নিচের তল। তাহলে নিচের তলে ক্ষুদ্র তলটাকে কত ধরবো? ds1। তাহলে এই ক্ষেত্রে হবে কত? নিচের দিকে ঊর্ধ্ব দিকে কে পজিটিভ আর নিচের দিকে কে নেগেটিভ, মাইনাস। তাহলে এখানে কেটা আমরা মাইনাস দেব। ওকে, মাইনাস ডট n1 ds1। এখন দেখেন এই যে dx dy আর এই যে dx dy, এই মানটা আমরা 1 নম্বরে এইখানে আর এইখানে বসাবো। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে আমি লিখি 1 implies ভলিউম ইন্টিগ্রেশন del a3 del z। এখানে চাইলে আপনি dx dy dz ও লিখতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই, dx dy dz। ঠিক আছে, এখানে যদি x লেখেন, কারণ এখানে লিমিট আপনি ঠিক করেননি, এই জন্য এখানে কোনো সমস্যা নেই, dx dy dz এটা লিখলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, এইবার এখানে ঠিক লিখতে হবে, কারণ এখানে লিমিট নিয়েছি, এটা হচ্ছে কার লিমিট? z এর, তাহলে z আগে আসবে, তারপরে বাকি দুইটা yz। আচ্ছা, তাহলে এটা সমান কত আসবে এখানে? এটা সমান এই যে রিজিয়ন, আর এখানে হবে a3। আমি জাস্ট a3 নিচ্ছি, হ্যাঁ, আর কোনোটা নিচ্ছি না। আর এই যে এই ফাংশনগুলো আমরা লিখছি না, কারণ এখানে x আর y এর ফাংশন। f2 কার ফাংশন ছিল? xy, তাহলে আলটিমেটলি a3 x আর y এর ফাংশন, আমরা নিব না। xy না নিয়ে শুধু
এই ডিএক্স ডিওয়াই জায়গায় কত লিখবো, এটা কোন তল F2, তাহলে F2 তে S2 এইটা আসবে পজিটিভেরটা, তাই না? তাহলে K ডট N2 DS2 প্লাস, সরি মাইনাস, এই মাইনাস আছে তাই না? আর এইখানের এই মানটা এখানে বসাইলে মাইনাস আসবে না, তাহলে মাইনাস মাইনাস আমরা কি লিখতে পারি, প্লাস, তাহলে আর। এবার A3 এইখানে কত লিখবো, K ডট N অন DS অন লেখা যাবে কিনা, এটা সমান এইটা। এখন একটা জিনিস দেখেন, যখন S2 তে কনভার্ট করেছি এই আরটা, তখন এখানে আমরা কত লিখবো, আর না S1। ঠিক একইভাবে এই আরটাকে কত লিখবো, S1 এ ইন্টিগ্রেশন করতেছি, S1 হচ্ছে নিচের তল, তাহলে এখানে আসবে S1। ক্লিয়ার? এই তলটা কোনটা হবে, S1, সরি এটা হচ্ছে S2, এটা আছে S2 DS2, তাহলে এই তলটা আসবে, এই রিজিয়নটা DS2 তে, মানে S2 তলে উপরেরটায়, আর S1 হচ্ছে নিচের তলটার এই পার্টটা। ঠিক আছে? এখন দেখেন একটা জিনিস, আমি এবার একটু মুছে দিই এইটুকু। তাহলে আমরা পেয়েছি কত, ভলিউম ইন্টিগ্রেশন ডেল A3 ডেল Z dx dy dz সমান এইটাকে এখন দেখেন কি লেখা যায়, এই নিচের লাইনটা S2 তে ইন্টিগ্রেশন আবার S1 এ ইন্টিগ্রেশন, S2 তে ইন্টিগ্রেশন আবার S1 এর ইন্টিগ্রেশন, এই দুটো যোগ করলে টোটাল কি পাবো, S পাবো কিনা, S পাবো। ঠিক আছে কিনা? ঠিক আছে, S2 বরাবর ইন্টিগ্রেশন, S2 হচ্ছে ঊর্ধ্বতল, এই অর্ধেক উপরের অর্ধেকের ইন্টিগ্রেশন করতেছি, আর S1 হচ্ছে নিচের অর্ধেক, এই দুটোর ইন্টিগ্রেশন মানে কি সমষ্টি, যোগ করলে কি পাবো, টোটাল S পাবো। তাহলে আমরা এই S2 আর S1 এর ইন্টিগ্রেশনকে একবারে লিখবো আমরা S, S2 আর S1 এর ইন্টিগ্রেশন করলে পাবো S, এখানেও A3 এখানেও A3, তাহলে এই A3 নিলাম, A3 কিন্তু ভেক্টর না, আমি জাস্ট এমনি মার্ক করতেছি। এবার K ডট N1 N2, তাহলে এখন কত আসবে বলেন তো, K ডট N আর এখানে DS, বলেন বুঝছি কিনা? যেহেতু N1 N2 ইন্টিগ্রেশন করলে টোটাল এই ক্ষেত্রে ডট গুণ করার পরে ওটা N এ কনভার্ট হবে। ক্লিয়ার? এইটাকে হচ্ছে আপনারা আগে 1 নম্বর সমীকরণ লিখেছিলাম, এবার 2। ওকে ডিয়ার স্টুডেন্ট, এখন দেখেন এই যে ইন্টিগ্রেশনটা আমরা পেয়েছি, এই যে এই পার্টটা জেড বরাবর প্রজেকশন নিয়ে এস তলটিকে, এই যে এস তল দ্বারা সীমাবদ্ধ যে ভলিউম, এটাকে কোন তলে কনভার্ট করেছিলাম আমরা, এক্স ওয়াই তলে। এইবার একইভাবে অনুরূপে এস কে এবার ওয়াই জেড এবং জেড এক্স তলে লম্ব অভিক্ষেপ নিয়ে, ঠিক আছে, লম্ব অভিক্ষেপ নিয়ে পাই। তাহলে এস কে ওয়াই জেড এবং জেড এক্স তলে একইভাবে লম্ব অভিক্ষেপ নিতে হবে। তাহলে দেখেন, তাহলে ওয়াই জেড নিলে এখানে একইভাবে ভলিউম ইন্টিগ্রেশন, এখানে A3 গিয়েছে তাই না, A3 কোন বরাবর নিয়েছি, এখানে এক্স ওয়াই তে প্রথমে ছিল কত, এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, এক্স ওয়াই তে কত পেয়েছি আমরা, যেটা নেই জেড এরটা নেই, তাহলে জেড হচ্ছে 3 ছিল, আর ওয়াই জেড এ কোনটা নেই, এক্স নেই, তাহলে এক্স হচ্ছে A1, তাহলে এখানে কত হবে, A1, আর এক্স এর সাপেক্ষে হবে, A1 হইলে এক্স, তাহলে dx dy dz সমান সারফেস ইন্টিগ্রেশন এস, এটা A1 হবে, এইটা কে এর জায়গায় এখন কত হবে, এখানে কে জেড ছিল না, এখানে জেড ছিল না, জেড এরটা হচ্ছে কে, তাই কে দিয়ে হয়েছিল। এবার ওয়াই জেড তলে, এই যে ওয়াই জেড তলে নিচ্ছি তাই না, ওয়াই জেড তলে কত আসবে, এক্স নেই, এক্স মানে কত, A1 এর ক্ষেত্রে কত আসবে, আই, এক্স অক্ষ বরাবর যে আই, তাহলে আই দিয়ে হবে, তাহলে আই ডট কত আসবে, এন ডিএস। ঠিক আছে, এটা 3 এবং ভলিউম ইন্টিগ্রেশন A2, এবার 2 হইলে ওয়াই dx dy dz এস, এটা A1 A3 পেয়েছি, এবার হচ্ছে কত হবে বুঝে ফেলেছি, A2, তাহলে A2 এর ক্ষেত্রে কত আসবে, j ডট n ds, এটা হচ্ছে
4। এই তিনটা আমরা বের করতে চেয়েছিলাম। আমি প্রথমেই বলেছিলাম কোন তিনটা বের করতে হবে, এই তিনটা বের করতে চেয়েছিলাম। তাহলে এই তিনটা মান আমরা বের করেছি। এখন এই তিনটা যোগ মানেই হচ্ছে ডেল ডটে ডাইভারজেন্স, তাই না? এই তিনটা যোগ করব, করে আমরা এটা দেখাবো। ওকে, তাহলে লিখবো যে 2 + 3 + 4 ইমপ্লাইজ, তাহলে দেখেন এইটা প্লাস এইটা প্লাস এইটা, তাহলে dx dy dx dy dx dy এই কয়টা কি করা যায়, বাম পাশ থেকে কমন নেওয়া যায়। যোগের ক্ষেত্রে এইটা 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 কমন রাখবো, তাই না? তাহলে আমরা লিখবো কি ভলিউম ইন্টিগ্রেশন, আর এখানে ডেল সাজিয়ে লিখি, একটু অনেকটা আগে লিখি, এইটা প্লাস 2টা পরে লিখবো a2y প্লাস z এরটা পরে লিখি a3 ডেল z, আর হচ্ছে কত dx dy dz সমান। আর ডান পাশে আছে কি ইন্টিগ্রেশন, সারফেস ইন্টিগ্রেশন, তাই না? এবার এইখানে a1 দেখেন এখানে কমন আছে কোনটা, ডট গুণ বলেন তো, n n কমন আছে, তাহলে n কে কমন রাখবো, এখানেও কমন নেব। তাহলে দেখেন a1i কে আগে নি, a1i প্লাস, এবার a2j কে পরে নিচ্ছি, a2j প্লাস, এবার কত নিচ্ছি a3 কে কমন নিচ্ছি, এর সাথে ডট গুণ হবে কোনটা, n, আর এই ds, ঠিক আছে কিনা? দেখেন তো আপনি ডট গুণ করেন, এইটার সাথে এইটার ডট এই আছে, এইটার সাথে এইটার ডট টুটা এইটা আছে, এইটার সাথে এইটার ডট এই আছে, ক্লিয়ার? তাহলে কমন নেওয়া যাচ্ছে কিনা এইভাবে। আচ্ছা, তাহলে বাম পাশে দেখেন এই যে ভলিউম ইন্টিগ্রেশন, এইটাকে কত লিখতে পারি আমি, ডাইভারজেন্স ডেল ডট এ লিখতে পারি, আর dx dy এখানে একটা dz থেকে গেছে, আর এটাকে কি লিখতে পারি, dv, dx dy dz কে, এই যে dx dy dz কে কত লিখতে পারি, dv, ক্লিয়ার? তাহলে ডাইভারজেন্স এটাকে কত লিখতে পারবো, এটাকে ডাইভারজেন্স ডেল ডট এ মানেই হচ্ছে এটা, আমরা একটু আগেই দেখিয়েছিলাম। এবার s এটাকে কত লিখতে পারি, ভেক্টর এ ডট এন ds, প্রমাণিত। এটাকে চাইলে আপনি ক্লোজড ইন্টিগ্রেশন সারফেস বরাবর a ডট ds ভেক্টরও লিখতে পারেন। এটাই ছিল গসের উপপাদ্য, খুবই সোজা। দুইটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো যে এর যে প্রজেকশন ল সেটা, আর চিত্রটার উপর একটু গুরুত্ব দিতে, চিত্রটা একটু প্র্যাকটিস করবেন, আশা করি আপনারা পারবেন করতে।